Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar, and I have cleared my NEET 2022 with All India rank 594 and a score of 685. आज আমরা চ্যাপ্টার নাম্বার 11 অর্থাৎ ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস। অলরেডি এই চ্যাপ্টারে আমরা জেনেছি যে হোয়াট ইজ ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ কি এবং সালোক সংশ্লেষের জন্য কি সমস্ত প্রয়োজন রয়েছে, যেমন সেটা হচ্ছে সানলাইট, আলো, তাই তো, সূর্যালোক, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং সবুজ অংশ, পাতার সবুজ অংশটা, তাই তো, সবুজ অংশ উদ্ভিদের। এবার এই সমস্ত জিনিসগুলো প্রুফ হয় এবং তার সঙ্গে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিভাবে শর্করা প্রডিউস হয়, শর্করা গ্লুকোজ রূপে উৎপন্ন হয় এবং সেটা সঞ্চিত হয় শ্বেতসার রূপে, এবং তার সঙ্গে রয়েছে অক্সিজেন ত্যাগ করে। এই সমস্ত জিনিসগুলো বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রুফ হয়। and তারপর আমরা জেনেছি ফটোসিনথেসিস কোথায় হয়, উদ্ভিদের সবুজ অংশে, যে বলছি যে সবুজ অংশের মধ্যে এক্স্যাক্টলি কোথায়, সেটা হচ্ছে সবুজ অংশের মধ্যে কিছু কোষ থাকে যেগুলো হচ্ছে মেসোফিল সেল। সেই মেসোফিল কোষগুলির মধ্যে ক্লোরোপ্লাস্ট নামে একটা স্পেশাল অঙ্গাণু থাকে, যেটি যার, তাই তো, যার মধ্যে যে তার এই ক্লোরোপ্লাস্টের মধ্যে দুটো পার্ট থাকে। আমরা জানি কিছু রয়েছে গ্রানা পার্ট আর হচ্ছে স্ট্রোমা পার্ট। তো সেই গ্রানা পার্ট হচ্ছে সেই অংশটা যেটার মধ্যে লাইট রিয়াকশনটা হয়, অর্থাৎ সূর্যালোককে ট্র্যাপ করা, সানলাইটকে ট্র্যাপ করা। এবং স্ট্রোমা হচ্ছে সেই অংশটা যেখানে বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশন গুলো বা রাসায়নিক বিক্রিয়াগুলি হয়ে থাকে। ওকে, সো একটাকে লাইট রিয়াকশন বলেছিলাম, আর একটা ছিল ডার্ক রিয়াকশন। ডার্ক রিয়াকশন বিকজ ডিরেক্টলি লাইট ডিপেন্ডেন্ট নয়, বাট ইনডিরেক্টলি ইট ইজ লাইট ডিপেন্ডেন্ট। ওকে, দেন দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট, কিভাবে লাইট এনার্জি যখন সূর্যালোক এসে পড়ে বিভিন্ন রঞ্জক সিস্টেমগুলোর মধ্যে, রঞ্জক তন্ত্র PS1 এবং PS2 এর মধ্যে, সেখানে একটা ইলেকট্রনের যে পরিবহনটা দেখা যায় এবং সেই প্যাটার্নটা অনেকটা জেড প্যাটার্নের, তাই তো, বিকজ প্রথমে PS1 থেকে এই ইলেকট্রনগুলি এখান থেকে জাম্প করছে আপহিল, দেন সেখান থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট অনুযায়ী ডাউন হিল আসার পর আবার PS1 থেকে ইলেকট্রন জাম্প করে সেটা গিয়ে দেন আগেন ডাউন হিল। এই যে আপহিল দেন ডাউন হিল দেন আপহিল, এই প্যাটার্নটা হচ্ছে জেট লাইক প্যাটার্ন, বাট তাই এটাকে বলা হয় জেট স্কিম। ওকে, তো আজকে আমরা এবার লাইট রিয়াকশন অলরেডি একটা পার্ট পড়ে নিয়েছি, সেটা হচ্ছে যে কিভাবে লাইট এনার্জিকে আমরা ট্র্যাপ করি, তাই তো। তো তার মধ্যে কিছু রিয়াকশন ছিল, আমি বলছিলাম টোটাল 4টে রিয়াকশন ছিল। লাইট রিয়াকশন 4টা হয়েছিল। প্রথম হচ্ছে লাইট অ্যাবজর্পশন, যেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। এবার আমরা দেখছি স্প্লিটিং অফ ওয়াটার, তারপর আমরা দেখবো অক্সিজেন রিলিজ এন্ড ফর্মেশন অফ হাই এনার্জি কম্পাউন্ডস। ওকে, তো হাউ ডাজ স্প্লিটিং অফ ওয়াটার বা জলের বিয়োজন কিভাবে হয়? জলের বিয়োজন, বিকজ অলরেডি এখন আমি যে এক্সপেরিমেন্ট গুলোর কথা বলছিলাম, সেই এক্সপেরিমেন্ট গুলো দিয়ে এটা প্রুফ হয়েছে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া যে অক্সিজেনটা নির্গমন হয় সেটা এই H2O বা জল থেকেই বেরোয়। আরো একটা এক্সপেরিমেন্ট আমরা এটাও জানতে পেরেছি যে H2O হচ্ছে এখানকে হাইড্রোজেনের ডোনার, তাই তো, হাইড্রোজেনের দাতা হচ্ছে এখানে H2O। এবার বিভিন্ন সালফার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা H2S হতে পারে, সেক্ষেত্রে অক্সিজেন রিলিজ না হয়, সালফার বা সালফেট রিলিজ হয়। আমি ক্লিয়ার? এবার তো কোশ্চেন হচ্ছে, তোমরা বলো যে PS2 এত ইলেকট্রন পাচ্ছে কোথায়? আমরা দেখছি যে PS2 থেকে ইলেকট্রন জাম্প করে ইলেকট্রন অ্যাকসেপ্টর, সেখান থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়ে PS1 এ পৌঁছায়। তো বোঝা গেল যে হ্যাঁ, PS1 ইলেকট্রন সাপোর্ট, ইলেকট্রন সাপ্লাই PS2 থেকে পাচ্ছে, কিন্তু PS2 এর কাছে ইলেকট্রন আসছে কোথায়? তো অ্যাকচুয়ালি PS2 এ এই ইলেকট্রন গুলি পৌঁছায় H2O থেকে, বিকজ আমরা জানি H2 হচ্ছে এখানে হাইড্রোজেন ডোনার এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রন ডোনার। এটাই হচ্ছে সেই অক্সিডাইজিং এজেন্টটা, তাই তো। তো ইলেকট্রন গুলো আসলে সবসময় যে ফটোসিনথেসিস 2 থেকে যে ইলেকট্রন গুলো রিমুভ হচ্ছে, যেগুলো ইলেকট্রন অ্যাকসেপ্টরের কাছে যাচ্ছে এবং সেখান থেকে ডাউন হিল দিয়ে জেট স্কিমে যাচ্ছে, তো সেই ইলেকট্রন গুলি সবসময় অ্যাভেলেবেল কিভাবে হয়? স্প্লিটিং অফ ওয়াটার বা জলের বিয়োজনের মাধ্যমে। জলের বিয়োজনে কি হয়, বিক্রিয়াটা যদি এক্স্যাক্টলি লিখতে যাই তাহলে বিক্রিয়াটা এরকম হচ্ছে, যেখানে H2O ভেঙে 2H প্লাস প্লাস দুটো ইলেকট্রন আর একটা অক্সিজেন, ক্লিয়ার? তো এই ইলেকট্রন গুলো কোথায় পৌঁছাচ্ছে? এই ইলেকট্রন গুলো পৌঁছাচ্ছে PS2 এর কাছে। তাহলে যে ইলেকট্রন গুলো এখান থেকে জাম্প করছে সেই ইলেকট্রন সাপ্লাইটা
বজায় রাখার জন্যই জলের প্রয়োজন ঘটে থাকে। ওকে, এবার এর ফলে অক্সিজেন ক্রিয়েট হয়। এবার যদি আমি দুই অণু H2O নিয়ে নিই তাহলে কি হবে, টোটাল 4H+4 ইলেকট্রন আর অক্সিজেন রিলিজ হয়ে গেল। তাহলে এখান থেকে বোঝা গেল যে কিভাবে H2O থেকে অক্সিজেন বেরোয়। আর এখান থেকে এটাও প্রুফ হয়ে গেল যে H2O হচ্ছে আমাদের এক্ষেত্রে হাইড্রোজেন অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে কে, H2O বা জল। ওকে, তো এখান থেকে দুটো জিনিস প্রুভ হয়ে গেল, জলের বিয়োজন কিভাবে হচ্ছে এবং তার ফলে কিভাবে অক্সিজেন তৈরি হচ্ছে। এবার বোঝো যে এবং PS1 থেকে যে ইলেকট্রন গুলি সবসময় রিমুভ হচ্ছে, যে ইলেকট্রন গুলো PS1 থেকে ইলেকট্রন অ্যাকসেপ্টে যায়, সেগুলোকে কে পরিপূর্ণ করছে, সেটাকে পরিপূর্ণ করছে PS2 এর ইলেকট্রন গুলি। ফটোসিস্টেম 2 এখান থেকে দেখো, জল থেকে ইলেকট্রন, এখান থেকে যে ইলেকট্রন গুলি বেরোলো সেই ইলেকট্রনের ঘাটতিটা পরিপূরণ করবে এই জলের H2O এর ইলেকট্রন গুলি। আর PS1 থেকে যে ইলেকট্রন গুলি বেরিয়ে যাচ্ছে সেই ক্ষতিপূরণটা কে করবে, সেটা হচ্ছে PS1 এর এই ইলেকট্রন গুলো। ক্লিয়ার? এবার আমাদের এখানে এই বিষয়টিতে আরো জোর দেওয়া প্রয়োজন যে তাহলে PS2 এর সঙ্গে একটা নিশ্চয়ই জল বিয়োজনকারী জোট থাকে, রাইট? ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স একটা থাকবে, বুঝলে? যেটা ফিজিক্যালি কোথায় থাকে, ইনার সাইড অফ দ্য মেমব্রেন অফ থাইলাকয়েড। তুমি যদি থাইলাকয়েড মেমব্রেন গুলি দেখেছো, থাইলাকয়েড গুলি কিভাবে গ্রানার মধ্যে সজ্জিত থাকে, এভাবে। Correct? তো এই যে ইনার সাইড গুলো রয়েছে, এই যে ইনার সাইডটা, সেই ইনার সাইডের মধ্যে জল বিয়োজনকারী জোটগুলি অবস্থিত, যেগুলি H2O কে বিয়োজন করে H+ ইলেকট্রন এবং অক্সিজেন রিলিজ করে। তাহলে বলো, জল যখন বিয়োজন হচ্ছে তখন সেটা পর্দার বাইরে রিলিজ হবে নাকি লুমেনের মধ্যে? যেহেতু কোথায় হচ্ছে, ইনার সাইডে হচ্ছে, তাহলে অবশ্যই কোথায় রিলিজ হবে, লুমেনের মধ্যে রিলিজ হচ্ছে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন, সাইক্লিক এবং নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। এবার এই কথাটা কোত্থেকে এলো যে সাইক্লিক আমরা কখন বলি, কোনো একটা যে কোনো রিয়াকশনকে আমরা সাইক্লিক মানে হচ্ছে যেখান থেকে শুরু হচ্ছে ঘুরে ফিরে যদি আবার সেখানে আসে, এটা সাইক্লিক। এইটাকে আমরা সাইক্লিক করছি, এটাকে সাইক্লিক। আর নন সাইক্লিক মানে এখান থেকে শুরু হলে কিন্তু এখানে পৌঁছালো না, তাই তো? এরকম হতে পারে, এরকম হতে পারে, জাস্ট স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম না। এবার আই ওয়ান্ট ক্লিয়ার ওয়ান মোর থিং, যে এই আগের কোশ্চেনটা যেটা ছিল যে জল বিয়োজন হয় হচ্ছে, আমরা জানি জলের এই বিয়োজনকারী কমপ্লেক্সটা থাকে ইনার মেমব্রেনে, তাই তো? অক্সিজেন আর প্রোটন গুলো কোথায় রিলিজ হচ্ছে? তো অ্যাকচুয়ালি ইনার সাইড অফ মেমব্রেনে থাকে, এবং যেহেতু আমরা জানি অক্সিজেন রিলিজ হওয়ার পর অক্সিজেনকে বেরোতে হবে, তো এই অক্সিজেন গুলো আউটসাইড দ্য মেমব্রেন রিলিজ হয়। ওকে, আর প্রোটন গুলো লুমেনের মধ্যে রিলিজ হয়। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার করে নাও। তাহলে অক্সিজেন হচ্ছে বাইরে বেরিয়ে যাবে আর প্রোটন গুলো লুমেনের মধ্যে, তাহলে প্রোটন গুলো লুমেনের মধ্যে সঞ্চয় হবে আর এই অক্সিজেন গুলো বেরিয়ে যাবে। ঠিক আছে, ওকে। নাও দ্য নেক্সট থিং ইজ সাইক্লিক এবং নন সাইক্লিক। যেটা বললাম যে সাইক্লিক মানে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসে শেষ হবে, আর নন সাইক্লিক মানে শুরু ওখানে হয়েছে কিন্তু শেষ ওখানে হবে না, কোনো অন্য একটা পয়েন্টে গিয়ে শেষ হবে। ঠিক আছে, সো এই আবর্তকারী বা নন আবর্তকারী ফটোফসফোরাইলেশন বা ফটোফসফরিভবন যেটাকে বলি, সেটা কি আসলে? তোমরা তুলে নাও যে জীবিত যতগুলি সজীব বস্তু আছে তাদের সবার, দেখো কি রয়েছে, যে না, জীবিত বস্তুগুলির কাছে একটা বিশেষ সময় ক্ষমতা রয়েছে যে এরা অক্সিডাইজেবল সাবস্টেন্স, যে সমস্ত বস্তুগুলি জারিত হতে পারে, তাদের সেই শক্তিগুলোকে, জারণ হওয়ার কারণে যে শক্তিগুলি রিলিজ হয়, সেই শক্তিগুলিকে আরোহণ করে সেটাকে বন্ড এনার্জিতে অর্থাৎ বন্ধনী শক্তির উপর সঞ্চয় করে রাখতে পারে, তাই তো? এরকমই একটা সাবস্টেন্স হচ্ছে এটিপি, যার এটিপি হচ্ছে এরকম একটা মলিকিউল যার প্রত্যেকটা বন্ডের মধ্যে, ঠিক আছে, এই বন্ড গুলি হচ্ছে হাই এনার্জি বন্ড। যে সমস্ত এনার্জি গুলো আসে সেই এনার্জি গুলোকে এক্সট্রাক্ট করে সমস্ত এনার্জি গুলোকে এই বন্ড রূপে বা এই বন্ধনী শক্তি রূপে সঞ্চয় করে রাখে, তাই তো? তাই এটিপি হচ্ছে খুবই হাই এনার্জি কম্পাউন্ড। ঠিক আছে, তো যে প্রসেসের মাধ্যমে মাইটোকন্ড্রিয়ায় এবং ক্লোরোপ্লাস্টে এটিপি সিনথেসিস হয়, মাইটোকন্ড্রিয়াতে হয়, মাইটোকন্ড্রিয়া কখন হয়, যখন রেসপিরেশন হয়। আর ক্লোরোপ্লাস্টে কখন হচ্ছে, যখন লাইট রিয়াকশন অফ ফটোসিনথেসিস হচ্ছে। ওকে, তো এই যে ঘটনাটা, যেহেতু এখানে আমরা ফসফেটের বন্ড রূপে এনার্জিকে সঞ্চয় করে রাখি, তো এই ঘটনাটাকে বলা হয়। এবার ইন কেস অফ ক্লোরোপ্লাস্ট এই ঘটনাটা ভালো করে দেখো, কার প্রেজেন্স আছে, লাইটের প্রেজেন্সে। তাহলে এই যে ফসফেটের রূপে আমি ফসফেটের বন্ধনী শক্তি রূপে সঞ্চয় করে রাখছি
থেকে, তাই একে বলা হয় ফসফোরাইলেশন। এবার এটা দুভাবে হতে পারে, এক ইন দ্য প্রেজেন্স অফ লাইট, ইন দ্য প্রেজেন্স অফ লাইট দেন ইট ইজ ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন, এন্ড ইন দ্য প্রেজেন্স অফ, এবার এটা যদি কোনো একটা কেমিক্যাল শক্তি হয়, মানে কোনো একটা মনে করো অন্য একটা অক্সিডেশন বা কোনো একটা রিডাকশনের এনার্জিটা সেই এনার্জি থেকে সঞ্চয় করলাম, দেন এটা কি হয়ে যাবে, কেমোফসফোরাইলেশন, কেমিক্যাল এনার্জি। তো যেহেতু ফটোফসফোরাইলেশন হচ্ছে যখন এটিপি সিনথেসিস হয়, এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটের সংযুক্তির ফলে ইন দ্য প্রেজেন্স অফ লাইট, আলোর উপস্থিতি যখন হয়, তাই তখন এটাকে বলে ফটোফসফোরাইলেশন। ওকে, চলো। এবার আমরা জানি যখন দুটো রঞ্জক তন্ত্র, দ্যাট ইজ PS1 এবং PS2, দুটোই যদি একই সঙ্গে কাজ করে, দেন যে প্রসেসটা, যে প্রক্রিয়াটা হয় সেটা হয় নন সাইক্লিক ফটোরেসোলেশন। এবার এটাকে আমি নন সাইক্লিক বা অনাবর্তকারী কেন বলছি, বিকজ এখানে যে পয়েন্ট থেকে ইলেকট্রন রিলিজ হয়েছিল সেখানে এসে শেষ হয়নি। কেন সি, এটা দেখো নন সাইক্লিক, এই যে জেড স্কিম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এখান থেকে এলএইচ থেকে ইলেকট্রন রিলিজ হচ্ছে PS2 এর, সেটা পৌঁছাচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্টের কাছে, ইলেকট্রন এক্সেপ্টরের কাছে, সেখান থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা পরিবহন তন্ত্রের মাধ্যমে পৌঁছালো লাইট হারভেস্টিং কমপ্লেক্স PS1 এর, সেখান থেকে এটা গেল ইলেকট্রন এক্সেপ্টর PS1 এর কাছে। তো এখানে ইলেকট্রন এখানে এসেছিল, সাপ্লাই করছে কন্টিনিউয়াসলি জল, জল থেকে ইলেকট্রন গুলো রিলিজ হচ্ছে, ফাইনালি পৌঁছাচ্ছে কোনো একটা মলিকিউলের কাছে, এনএডিপি কাছে। তো দেখো রিয়াকশনটা ইলেকট্রন যেখানে শুরু হয়েছে সেখানে কিন্তু শেষ হয়নি, যেখানে স্টেপটা শুরু হয়েছিল সেখানে শেষ হয়নি। তো এটা হচ্ছে নন সাইক্লিক। যখন PS1 এবং PS2 দুটো একসঙ্গে কাজ করে, তখন যে ফসফোরাইলেশনটা, ফটোফসফোরাইলেশন হয়, সেটা হচ্ছে অনাবর্তকারী বা নন সাইক্লিক। ওকে, এবার দুটো ফটো সিস্টেম কিভাবে যুক্ত থাকে আমরা অলরেডি বলেছি, যেখানে জেড স্কিমের মাধ্যমে, জেড স্কিম বা জেড নকশার মাধ্যমে এরা ইলেকট্রন পরিবহন শৃঙ্খলার মাধ্যমে যুক্ত থাকে। এবার এই ধরনের ইলেকট্রন পরিবহনের মাধ্যমে এটিপি এবং এনএডিপি জুড়ে সিনথেসিস হয়। এটিপি সিনথেসিস হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যখন ইলেকট্রন পাস করে, তখন এই এনার্জি গুলো এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটকে বাইন্ড করে এটিপির মতো একটা হাই এনার্জি মলিকিউল তৈরি করতে সক্ষম। অন্যদিকে লাস্টে ইলেকট্রনটি গিয়ে ফাইনালি আরেকটা হাই এনার্জি কম্পাউন্ড, যেটা হচ্ছে NADPH সিনথেসিস করে। তাহলে এই জেড স্কিম বা এই নন সাইক্লিক ফেজে আমরা দেখতে পাচ্ছি দুটো কম্পাউন্ড তৈরি হলো, একটা হচ্ছে NADPH আর একটা হচ্ছে ATP। ওকে, কিন্তু এবার মনে করো এইটা হলো যখন আমি 680 এবং 680 এন্ড 700 ন্যানোমিটার দুটোই অ্যাভেলেবেল। এবার সাপোজ ইন কেস কখনো যদি এরকম হয় যে কোনো একটা সাইট এরকম রয়েছে যেখানে শুধুমাত্র PS1 রয়েছে, বা কখনো এরকম হলো যখন শুধুমাত্র 700 ন্যানোমিটারের লাইট অ্যাভেলেবেল রয়েছে, তাই তো এত তরঙ্গ দৈর্ঘ্যের আলোটাই উপস্থিত শুধুমাত্র, বা যেখানে এমন একটা সাইট তুলে নিলাম, এমন একটা মেমব্রেন তুলে নিলাম যেখানে শুধুমাত্র PS1 রঞ্জকতন্ত্র একটা রয়েছে, ঠিক আছে, ফটো সিস্টেম 1 যেটা, সেটা উপস্থিত শুধু। তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি শুধুমাত্র PS1 ফাংশনাল হয়, তখন ইলেকট্রন কি হয়, এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স থেকে ইলেকট্রন রিলিজ হবে, ইলেকট্রন সেখান থেকে এক্সাইট হওয়ার পর জাম্প করে পৌঁছাবে ইলেকট্রন অ্যাকসেপ্টরের কাছে, একটা ইলেকট্রন গ্রাহক, সেই ইলেকট্রন গ্রাহকটি তারপর ইলেকট্রনটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে পাস করাতে পারে। দেখো এইটা ছিল PS2 থেকে রিলিজ হয় ইলেকট্রন অ্যাকসেপ্টর, সেখান থেকে লাইট হারভেস্টিং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে গেছিল, দেন সেখান থেকে PS1 এর কাছে। বাট এখানে কি হচ্ছে, PS1 নিজেই এর ইলেকট্রনটাকে কি করছে, নিজেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে, NADPH এর কাছে না গিয়ে এটা কোথায় আসছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে, আবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হয়, ইলেকট্রন ফাইনালি আবার এসে সেই LHC তে পৌঁছালো। তো দেখো যেখান থেকে শুরু হয়েছিল আবার ফিরে সেখানে চলে এলো, তাই এটাকে আমরা বলছি সাইক্লিক ফটোফসফোরাইলেশন, কারণ আবর্তন করছে একবার, যেখানে শুরু হয়েছিল আবার সেখানে ফিরে আসছে। এবার এই সাইকেলে যেহেতু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের মধ্যে দিয়ে পাস করে, তাই এখানে এটিপি সিনথেসিস হয়। কিন্তু যেহেতু NADPH কে কোনো ইলেকট্রন দিচ্ছে না, তাই NADPH এর উৎপত্তি হয় না এখানে, ঠিক আছে। সো এটা কখন হতে পারে, আমি যেখানে বলেছি যেখানে শুধুমাত্র PS1 উপস্থিত, যেমন হচ্ছে স্ট্রোমা ল্যামেলি গুলো, স্ট্রোমা ল্যামেলি যেগুলো রয়েছে, স্ট্রোমা ল্যামেলি অর্থাৎ দুটি গ্রানার থাইলাকয়েডকে কানেক্ট করে, যেগুলো স্টামার মধ্যে উপস্থিত, স্ট্রোমার মধ্যে। তো সেই স্ট্রোমা ল্যামেলি গুলিতে শুধুমাত্র PS1 থাকে, এদের মধ্যে PS2 অ্যাবসেন্ট।
ওকে। অ্যান্ড লাইক, কারণ আমরা জানি অন্য সমস্ত গ্রানার যে সমস্ত মেমব্রেন বা ল্যামেলা গুলি রয়েছে সেগুলিতে PS1 এবং PS2 দুটোই উপস্থিত, কিন্তু স্ট্রোমা ল্যামেলির মধ্যে শুধুমাত্র PS1 থাকে, PS2 থাকে না। এবার PS2 থাকে না, এট দ্য সেম টাইম NADP রিডাক্টেজ নামে একটা এনজাইম, যেই এনজাইমটির কারণেই ইলেকট্রনের উপস্থিতিতে NADP কনভার্ট হয়েছিল NADPH এ। তো এখানে একটা এনজাইম ছিল যেটা হলো NADPH রিডাক্টেজ। এবার এই এনজাইমটা থাকে না বলেও এখানে NADPH উৎপন্ন হয় না। সো দ্যাট ইজ ওয়াই সাইক্লিক ফসফোরিলেশনে শুধুমাত্র এটিপি উৎপন্ন হয়, অন্যদিকে নন সাইক্লিকে NADPH প্লাস এটিপি দুটোই উৎপন্ন হচ্ছে। ওকে। এই জন্য এক্সাইটেড ইলেকট্রন NADP প্লাসের কাছে না গিয়ে কোথায় আসছে, আবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হয়ে PS1 এ ফিরে আসছে, বিকজ NADPH রিডাক্টেজ এনজাইম নেই। তো NADP অ্যাকসেপ্টই করতে পারছে না ইলেকট্রনটাকে। ওকে। সেটা লেখা আছে সাইক্লিক ফলে শুধুমাত্র এটিপি উৎপন্ন করে, কোন রকম NADPH উৎপন্ন করে না। আর সাইক্লিক ফটোট্রান্সলেশন আর একটা হতে পারে যখন ওয়েভলেন্থ বিয়ন্ড 680 থেকে বেশি ওয়েভলেন্থ যদি রিলিজ হয়। দেখো, যত কম ওয়েভলেন্থ, এইটুকু যদি তোমরা পড়েছো E=h nu, এটা ফিজিক্যাল টার্ম হয়ে গেল। সো E=hc বাই ল্যাম্ডা, দ্যাট ইজ যত বেশি ওয়েভলেন্থ হবে তত এনার্জি কমবে। এবার 680 থেকে বেশি ন্যানোমিটারে যখন মানে কম, মনে করো সূর্যের আলোকটা তত বেশি পাওয়ারফুল না, 680 থেকে বেশি ন্যানোমিটারের এর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, 700 তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এক্ষেত্রে এনার্জি কম। তো এই কম এনার্জিতে PS2 থেকে ইলেকট্রন উৎক্ষেপণ বা ইলেকট্রনকে এক্সাইট করতে পারে না, তখন শুধুমাত্র PS1 ইলেকট্রন গুলো একসেপ্ট হয়, মানে জাম্প করে। তো সেক্ষেত্রে শুধুমাত্র সাইক্লিক ফটোফসফোরাইলেশন হয়। নন সাইক্লিক হওয়ার দুটো ক্রাইটেরিয়া থাকবে, এক PS2 অ্যান্ড এট দ্য সেম টাইম NADPH, এই দুটোই NADPH রিডাক্টেজ এটা থাকতে হবে, এবং তার সঙ্গে লাইটের এটাকে 680 ন্যানোমিটারের বা এর থেকে নিচে থাকতে হবে। ক্লিয়ার? ওকে। এবার আসছে কেমি অসমোটিক হাইপোথিসিস। হোয়াট ইজ কেমি অসমোটিক হাইপোথিসিস? এইটুকু তো বুঝলাম যে হ্যাঁ, ইলেকট্রনের উপস্থিতিতে ইলেকট্রন যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দিয়ে পাস করে তখন সেখানে এটিপি উৎপন্ন হয়। এবার কোয়েশ্চেন ইজ, এটিপি কিভাবে উৎপন্ন হয়? এটিপি কিভাবে, আমরা এই লাইট এনার্জি, এই এনার্জিটা কিভাবে এটিপির বন্ধনী শক্তিগুলোর মধ্যে কনভার্ট হচ্ছে, এটিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট হয়ে এটিপির মধ্যে একটা হাই এনার্জি কম্পাউন্ড তৈরি করছে কিভাবে? তো সেখানে অ্যান্সার আসে কেমি অসমোটিক মতবাদ, কেমি অসমোটিক হাইপোথিসিস, যেটা বলে যে কেমিওসমিক হাইপোথিসিস কি জন্য হয়েছিল, যে কিভাবে এটি উৎপন্ন হয় এই মেকানিজমটাকে এক্সপ্লেন করার জন্য। কেমিওসমিক হাইপোথিসিস হ্যাজ বিন পুট ফরওয়ার্ড টু এক্সপ্লেন দ্য মেকানিজম, কিভাবে এটি উৎপন্ন হয় এই মেকানিজমটাকে ব্যাখ্যা করার জন্য এটাকে আনা হয়েছিল, এটাকে ব্যাখ্যা করা হয়েছে। যেমন আমরা রেসপিরেশনে দেখেছি বা তোমরা আগে দেখবে যে রেসপিরেশনেও আমরা জানি যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্যে দিয়ে ইলেকট্রন পাস করে, ইলেকট্রন পরিবাহিত হয়, তখন সেখানেও এটিপি উৎপন্ন হয়, যেটা ছিল ওটা ফসফোরাইলেশন, তাই তো? তো সেই এটিপি উৎপন্ন আর ক্লোরোপ্লাস্টের মধ্যে যখন লাইটের প্রেজেন্সে ফসফোরাইলেশন হয়, দুটোর মেকানিজম অনেকটাই সিমিলার। কিভাবে না, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রোটন গ্রেডিয়েন্ট বা প্রোটনের কনসেন্ট্রেশন ডিফারেন্স। হোয়াট ইজ দ্যাট? সাপোজ এটা একটা মেমব্রেন, এক্সপ্লেন করছি। দিস ইজ আ মেমব্রেন। সো এই মেমব্রেনের বোথ সাইডে প্রোটন অণুগুলির H প্লাস, H প্লাস, H প্লাস, H প্লাস, H প্লাস, H প্লাস, এদিকে সাপোজ একটা H প্লাস, দুটো H প্লাস। দেখতে পাচ্ছি এখানে হাই কনসেন্ট্রেশন কত লো কনসেন্ট্রেশন, এই যে প্রোটনের গ্রেডিয়েন্টটা, প্রোটন গ্রেডিয়েন্ট অ্যাক্রস দ্য মেমব্রেন, এই মেমব্রেনের উভয় পাশে যে প্রোটনের গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, তাই তো? তাহলে পর্দার মধ্যে দিয়ে যে প্রোটন গ্রেডিয়েন্টের সৃষ্টি হয় না, এর সঙ্গে কোনো না কোনো ভাবে এটিপি উৎপত্তির মেকানিজমটা রিলেটেড। কিভাবে সেটা এক্সপ্লেন করছি। এবার যখন এটা রেসপিরেশন ছিল তখন এটা ছিল হচ্ছে মাইটোকন্ড্রিয়া মেমব্রেন, কিন্তু এখানে সালোকসংশ্লেষণ যেটা হচ্ছে থাইলাকয়েডের মেমব্রেন গুলি, তাই তো? থাইলাকয়েডের মেমব্রেন উভয় পাশে একটা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয়। তো দিস শুড বি অলওয়েজ অ্যাক্রস আ মেমব্রেন। প্রোটন গ্রেডিয়েন্ট কখনো সাইটোপ্লাজমে দুটো পয়েন্টের মধ্যে হবে না, হলেও সেখানে কোনো এটিপি উৎপন্ন হবে না। যখন এটা অ্যাক্রস আ মেমব্রেন হবে, তখন সেখানে কিছু না কিছু একটা মেকানিজম হয় যার ফলে প্রোটন থেকে এই প্রোটনের গ্রেডিয়েন্টের কারণে এটিপি উৎপন্ন হচ্ছে। এবার একটা ডিফারেন্স এই যে রেসপিরেশনে আমরা দেখেছিলাম প্রোটন গ্রেডিয়েন্ট এরকম ছিল না, সেখানে
প্রোটন গুলো কোথায় সঞ্চিত হতো? প্রোটন গুলো সঞ্চিত হতো ইন্টারমেমব্রেন স্পেসে, এই জায়গাগুলিতে। এবং সাইটোপ্লাজমে তুলনামূলকভাবে কম এইচ প্লাস থাকতো বলে এখানে একটা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হতো। আর ক্লোরোপ্লাস্টে এরকম নয়। ক্লোরোপ্লাস্টে প্রোটন গ্রেডিয়েন্টটা, প্রোটন গুলো কোথায় সঞ্চিত হয়? ক্লোরোপ্লাস্টে প্রোটন গুলো সঞ্চিত হয় লুমেনের মধ্যে। কারণ আমি অলরেডি বলেছিলাম, যখন জলের বিয়োজন হয় তখন H2O ভেঙে যে এইচ প্লাস গুলো রিলিজ করেছিল এবং অক্সিজেন অক্সিজেন বাইরে বেরিয়ে গেছিল, আর এই এইচ প্লাস গুলো সবগুলো লুমেনের মধ্যে সঞ্চিত হয়েছে। এটা লুমেনের মধ্যে, ওখানে ছিল ইন্ট্রামাইটোকন্ড্রিয়াল মেমব্রেন স্পেসের মধ্যে সঞ্চিত হয়েছে। ঠিক আছে, প্রোটন গুলো। এবার কি জন্য প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয়, এবং আমরা এটাও দেখবো যে কিভাবে ইলেকট্রন যখন পরিবাহিত হচ্ছে, ইলেকট্রন পরিবাহিত হওয়ার সময় প্রোটন গ্রেডিয়েন্ট উৎপন্ন হয় এবং প্রোটন গ্রেডিয়েন্ট থেকে কিভাবে বা এটিপি উৎপন্ন হচ্ছে। সেটা বোঝার জন্য প্রথম জিনিসটা এটা দেখো, যে যখন ওয়াটার স্প্লিটিং বা জলের বিয়োজন হচ্ছিলাম, জলের বিয়োজনটা দেখিয়েছি এখানে দেখানো হয়েছে। দেখো জলের বিয়োজন হচ্ছে ইনার, আমি প্রথমে বলেছিলাম যে ইনার সাইড অফ দ্য মেমব্রেন, থাইলাকয়েড মেমব্রেনে সবসময় ইনার সাইডে জলের বিয়োজন হয়, যার ফলে অক্সিজেন এবং প্রোটন তৈরি হয়, তাই তো? তো সেই জলের বিয়োজন যখন ইনার সাইড অফ মেমব্রেনে হয়, প্রোটন বা হাইড্রোজেন আয়নগুলি তখন লুমেন অফ থাইলাকয়েডের মধ্যে সঞ্চিত হয়। এটা অলরেডি ডিসকাসড। নেক্সট পয়েন্ট, এবার যখন এই ইলেকট্রনগুলি ফটো সিস্টেমের মধ্যে দিয়ে পাস করে, এই দেখো এখান থেকে যখন ইলেকট্রন গুলো এই ফটো সিস্টেমের মধ্যে, দ্যাট ইজ ফটো সিস্টেম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্যে দিয়ে বা ইলেকট্রন পরিবহন শৃঙ্খল, যেটার মধ্যে শুধুমাত্র সাইটোক্রোম গুলো রয়েছে, তো এই যখন সাইটোক্রোমের কমপ্লেক্সের মধ্যে দিয়ে যখন পাস করে, তখন এর কারণেও এইচ প্লাস অণুগুলি স্ট্রোমা থেকে লুমেনের দিকে পরিবাহিত হয়। যেমন এরকম একটা ঘটনা হয় যখন প্লাস্টোকুইনন, যেটা একটা পরিবাহক ইলেকট্রনের, যখন এর ইলেকট্রনটা PS2 থেকে সাইটোক্রোম B6F কে পাস করছিল, তখন দেখো স্ট্রোমা থেকে এইচ প্লাস চলে এসছে লুমেনের মধ্যে। তাহলে এটা একটা কারণ হয়ে গেল। এক হয়ে গেল জলের বিয়োজন, দুই হয়ে গেল যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্যে দিয়ে, দেখো লেখাই আছে, এটা কখন হয়? যখন প্রাইমারি অ্যাকসেপ্টর অফ ইলেকট্রন, প্রাথমিক গ্রাহকটি যখন থাইলাকয়েড আবরণী বাইরের দিকে থাকে, সেই গ্রাহক থেকে ইলেকট্রন কোন ইলেকট্রন বাহকের পরিবর্তে, দেখো কি হয় বেসিক্যালি, প্রাইমারি অ্যাকসেপ্টরটা দেখো কোথায় অবস্থিত? প্রাইমারি অ্যাকসেপ্টর বাইরের দিকে উপস্থিত, ঠিক আছে? এটা বাইরের দিকে উপস্থিত। প্লাস্টোকিউনিয়ন হচ্ছে প্রাইমারি অ্যাকসেপ্টর, রাইট? প্লাস্টোকিউনিয়ন বাইরের দিকে উপস্থিত, এবং এটি কি করে? ইলেকট্রনকে শুধুমাত্র এই যে ক্যারিয়ারটা রয়েছে প্লাস্টোকিউনিয়ন, এটা শুধুমাত্র ইলেকট্রন ক্যারিয়ার নয়, ইলেকট্রন ক্যারিয়ারের সঙ্গে সঙ্গে হাইড্রোজেন ক্যারিয়ারও। তো মনে করো এই হচ্ছে হাইড্রোজেনের ক্যারিয়ার, এবার ইলেকট্রন এখান থেকে আসছে, তাহলে এইচ প্লাসও তো তাই চাই, তাই না? প্লাস্টোকিউনিয়ন ইজ আ হাইড্রোজেন ক্যারিয়ার। তো এখান থেকে ইলেকট্রন আসছে, ইলেকট্রন ভিতর থেকে আসে ফটো সিস্টেম 1 থেকে, তো এই বাইরে থেকে কি নেবে? তখন স্ট্রোমা থেকে এইচ প্লাস নেবে, নিয়ে হাইড্রোজেনে কনভার্ট করবে এবং হাইড্রোজেনটাকে পরিবাহিত করে QH2। পরবর্তীতেও কি পাস করবে? ইলেকট্রন পাস করবে। এবার যখন ইলেকট্রন পাস করছে, তখন তাহলে এইচ প্লাসটাকেও তো রিলিজ করতে হবে, তখন সে এইচ প্লাস বা প্রোটন আয়নটা কোথায় রিলিজ করে? সে লুমেনের মধ্যে রিলিজ করে। ক্লিয়ার ইট ইজ? ওকে, তো সেই জন্যই যখন এই একটা ইলেকট্রনকে পাস করে, ইলেকট্রন ক্যারিয়ারকে, আর ইলেকট্রন ক্যারিয়ার বাইরের দিকে ছিল, বাইরে থেকে এইচ প্লাস নিল, এবার ভিতরের দিকে রিলিজ করছে, তাহলে এইচ প্লাসটা কোথায় রিলিজ করবে? ভিতরের দিকে। ক্লিয়ার? এই জন্য প্রোটন ইজ রিলিজ ইন দ্য ইনার সাইড অফ লুমেন অফ দ্য মেমব্রেন, লুমেনের ভিতরের দিকে এইচ প্লাস বা প্রোটন আয়নগুলি রিলিজ হয়। ওকে, আরেকটা পয়েন্ট হচ্ছে এনএডিপি রিডাক্টেস। আমি যেটা বলেছিলাম, এনএডিপি রিডাক্টেস মলিকিউলটা কোথায় থাকে? এনএডিপি রিডাক্টেসটা থাকে পর্দার কোন সাইডটায়? যেদিকে স্ট্রোমা উপস্থিত, স্ট্রোমার দিক করে থাকে। স্ট্রোমার দিক করে থাকলে স্ট্রোমা থেকে এনএডিপি রিডাক্টেস কি করে? যে না, PS1 থেকে যে ইলেকট্রন গুলি আসে, PS1 এর প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর থেকে, সেই ইলেকট্রন গুলিকে অ্যাকসেপ্ট করে, আর স্ট্রোমা থেকে এইচ প্লাস এর উপস্থিতিতে এ নিজে রিডিউসড হয়ে যায় বা নিচে বিজারিত হয়ে যায়। তাহলে এও কি করছে? স্ট্রোমা থেকে যত সম্ভব হাইড্রোজেন আয়নের সংখ্যাটা কমিয়ে দিচ্ছে। তাহলে স্ট্রোমা থেকে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দুভাবে কমছে। এক, যখন কিছু ইলেকট্রন ক্যারিয়ার রয়েছে যারা হাইড্রোজেন ক্যারিয়ারের মতো কাজ করে, ফলে তারা স্ট্রোমা থেকে এইচ প্লাস আয়নকে বা প্রোটন আয়নকে সরিয়ে নেয়। আর অন্যদিকে এনএডিপি রিডাক্টেস, যেটি একটি
উৎসেচক না যেটি এনএডিপিএইচ উৎপন্ন করে, এবং সেও কি করে, স্ট্রোমা থেকে প্রোটন আয়নগুলি একসেপ্ট করে সেই প্রোটন আয়নগুলো দিয়েই নিজে বিজারিত হয়। ক্লিয়ার? তো এই দুটো কারণে, মেইনলি এই দুটো কারণে স্ট্রোমা থেকে এইচ প্লাস আয়ন কমে যায়, আর অন্যদিকে জলের বিয়োজনের কারণে লুমেনের মধ্যে বেশি পরিমাণে এইচ প্লাস বাড়ছে। তাহলে টোটাল তিনটে কারণ আসলো এই প্রোটন গ্রেডিয়েন্টের। তো এই তিনটে কারণ পরে আমি এটাই বুঝতে পারলাম যে লুমেনের মধ্যে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন হাই, আর লুমেনের মধ্যে প্রোটনের কনসেন্ট্রেশন, প্রোটনের ঘনত্ব অনেক বেশি বৃদ্ধি পায় তুলনামূলকভাবে স্ট্রোমার থেকে। তাই তো প্রোটনের স্ট্রোমা ডিক্রিজ করে, খুবই মানে খুব বেশি পরিমাণে কমে যায়, এবং সেগুলি সবগুলি লুমেনের মধ্যে এসে জমা হতে শুরু করে দেয়। তাই তো ফলে এই থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে একটি প্রোটন গ্রেডিয়েন্টের সৃষ্টি হয়, ঘনত্বের একটা ডিফারেন্স সৃষ্টি হয়, তাই তো। এবং আমরা জানি থাইলাকয়েডের ভিতরে যেহেতু এইচ প্লাস এর কনসেন্ট্রেশন বেড়ে গেছে, তো অবশ্যই পিএইচ আর পিএইচ কমে যাবে। এইচ প্লাস কনসেন্ট্রেশন যত বেশি হয় পিএইচ তত কম হয়, তো পিএইচ ও হ্রাস ঘটে থাইলাকয়েডের ভিতরের দিকে অর্থাৎ লুমেনের মধ্যে। আমরা এত প্রোটন গ্রেডিয়েন্ট নিয়ে কেন এত মাতলামি করছি, তাই তো, বা এত উৎসাহী কেন আমরা প্রোটন গ্রেডিয়েন্ট নিয়ে? দ্যাট ইজ যে এই গ্রেডিয়েন্টটা এই জন্যই ইম্পর্টেন্ট বিকজ এই গ্রেডিয়েন্টে আলটিমেটলি আমাকে এটিপি সিনথেসিস করতে হেল্প করবে, এটিপি উৎপন্ন করতে সাহায্য করবে। কিভাবে সেটা বোঝার জন্যই আসে যে না, যখন এই গ্রেডিয়েন্টটা, এই যে প্রোটন গ্রেডিয়েন্ট যখন মেমব্রেনের মধ্যে দিয়ে প্রোটনগুলি যখন পাস করবে, তখন এই গ্রেডিয়েন্টের অ্যাক্রসে, তখন সেখানে, এবং কার মাধ্যমে সেটা, কিছু ট্রান্সমেমব্রেন চ্যানেলের মাধ্যমে, যেটা এটিপি সিনথেসের সিএফ নট। এবার এখানে একটা স্পেশাল মলিকিউলের নাম মেনশন করতে হয়, সেটা হচ্ছে এটিপি সিনথেস। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এখানে একটা মলিকিউল দেখতে পাচ্ছি এটিপি সিনথেস, যার দুটো পার্ট রয়েছে, সিএফ ওয়ান অ্যান্ড সিএফ ও। রেসপিরেশন চ্যাপ্টারে আমরা পড়বো এফ ও এবং এফ ওয়ান পার্ট, এফ ও এবং এফ ওয়ান পার্ট। ইন কেস অফ ক্লোরোপ্লাস্ট হয়ে গেল সিএফও এবং সিএফ ওয়ান। তো সিএফও সিএফ ওয়ান এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সিএফও, এই যে ট্রান্সমেমব্রেন প্রোটিনটা রয়েছে, এই ট্রান্সমেমব্রেন প্রোটিনের অ্যাক্রস যখন প্রোটন গ্রেডিয়েন্ট প্রোটনগুলি পাস করে, তখন সেখানে এই যে এটিপি সিনথেস রয়েছে, এটিপি সিনথেস একটা উৎসেচক, যেটি যখনই হাইড্রোজেন আয়নগুলি প্রোটন আয়নগুলি পাস করবে এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে, তখন এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটের মিলনে এটিপি উৎপন্ন হবে। এটা একটা এনজাইম, এটিপি সিনথেস। ক্লিয়ার? সো এটিপি, তাহলে একটা ট্রান্সমেমব্রেন চ্যানেল রয়েছে যেটাকে আমরা বলছি সিএফও। সেই সিএফও পার্ট দিয়ে যখন প্রোটনগুলি প্রোটন গ্রেডিয়েন্টের অ্যাক্রসে, প্রোটন গ্রেডিয়েন্টের দিকে এত পর্দা ভেদ করবে, তখন সেখানে এটিপি সিনথেস। এটিপি সিনথেস এনজাইম কি করে? দুটো পার্ট রয়েছে, একটা বললাম সিএফও, যেটা থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে ট্রান্সমেমব্রেন চ্যানেল হিসেবে কাজ করে, তাই তো, যার মাধ্যমে ফ্যাসিলিটেড ডিফিউশন হবে। আর অন্য পার্ট হচ্ছে সিএফ ওয়ান, যেটা বাইরের দিকে থাকে, স্ট্রোমার দিকে। তাই যখনই প্রোটন গ্রেডিয়েন্ট ভাঙা শুরু করে, অর্থাৎ যখনই প্রোটন গ্রেডিয়েন্টের এখন প্রোটন পাস করা শুরু করে, তখন এই সিএফ ওয়ান এর মধ্যে কিছু কনফার্মেশনাল চেঞ্জ হয়ে যায়। সিএফ ওয়ান এর বিভিন্ন পার্ট থাকে না, তোমার পড়বে বিটা গামা। তো এর যখন মনে করো এই চ্যানেলটার মধ্যে দিয়ে এইচ প্লাস পাস করছে, তো তখন এখানে কিছু এনার্জি সৃষ্টি হয়, সেই এনার্জির কারণে না এদের কনফার্মেশন চেঞ্জ হয়, মনে করো ঘুরে যায়, একটা চাকা মনে করো মাঝে ঘুরে গেল, তো চাকা গুলো ঘুরে গেলে তখন এডিপি আর ইনঅর্গানিক ফসফেট গুলি কাছাকাছি চলে আসে, এর মধ্যে বন্ড ফর্মেশন হয়, দ্যাট ইজ এডিপি, আইডি ফর্মেশন হয়ে গেল। ক্লিয়ার? ইট প্রডিউসেস এনার্জি প্যাকড কম্পাউন্ড, দ্যাট ইজ এটিপি। তাহলে এখান থেকে এইটুকু প্রুফ হয়ে গেল যে কেমি অসমোসিসের জন্য কি কি জিনিস দরকার। একটি প্রোটন দরকার, প্রোটনের অ্যাক্রস প্রোটন গ্রেডিয়েন্ট চাই, আর প্রোটন গুলি যেহেতু পাস করছে তার প্রোটন পাম্পও দরকার, যেগুলো বাইরে থেকে স্ট্রোমা থেকে প্রোটন গুলোকে পাস করে এনেছিল। আর একটা এটিপি সিনথেস চাই, যার মাধ্যমে আলটিমেটলি এটিপি উৎপন্ন হবে। এই চারটে জিনিস কেমি অসমোসিসের জন্য রিকোয়ার। তো অনেক সময় দেয় হুইচ ইজ দ্য ফলোইং ইজ ইনক্লুডেড ইন কেমি অসমোসিস বা রিকোয়ারমেন্ট ফর কেমি অসমোসিস, বলবে নট রিকোয়ার্ড, তখন এর মধ্যে কোন একটা অপশন সরিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো এনার্জি, যেটা প্রোটন গুলিকে, আমি জানি হ্যাঁ এনার্জি ব্যবহৃত হয়েছে যখনই এই মেমব্রেনের বরাবর স্ট্রোমা থেকে ইলেকট্রন গুলি লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন দিকে পাস করতো, তখন অবশ্যই সেখানে এনার্জি দরকার হয়েছে, তাই তো। আর অন্যদিকে এটিপি সিনথেস কি করছে? হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন থেকে পাঠাচ্ছে, দ্যাট ইজ অবভিয়াসলি একটা ডিফিউশন বা ব্যাপক কোনো রকম এনার্জি, উল্টো সেখানে এনার্জি উৎপন্ন হয়েছে। তো এটিপি সিনথেস হচ্ছে এরকমই একটা চ্যানেল,
বা বাহক পরিবাহক, যেটা অ্যালাউ করে প্রোটনের ডিফিউশনকে অ্যাক্রস দ্য মেমব্রেন, এবং এর ফলে এতটা বেশি এনার্জি রিলিজ হয় যেটা হচ্ছে এটিপি সিনথেস নামের সূচকটিকে এটিপি ফরমেশনের জন্য সংশ্লেষ করতে সাহায্য করতে পারে বা সক্রিয় করে তোলে। তাহলে ইলেকট্রন পরিবহনের ফলে আমরা দেখলাম যে এক হচ্ছে এনএডিপিএইচ প্রডিউস হলো, আর অন্যদিকে প্রোটন গ্রেডিয়েন্টের মাধ্যমে এটিপি উৎপন্ন হলো, যেটাও ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের কারণেই হয়েছে একদিক দিয়ে দেখতে গেলে, তাই তো? এই যে এটিপি এবং এনএডিপিএইচ উৎপন্ন হলো, এগুলি কি হবে? তো এগুলির ফেট, হোয়াট ইজ দ্য ফেট, বা এদের এরপর এদের সঙ্গে কি হতে চলেছে না, এটিপি এবং এনএডিপিএইচ এর পরেই একটি বায়োসিনথেটিক রিয়াকশন, যেটা জৈব সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, যেখানে আমরা CO2 কে ফিক্স করব। আমরা জানি CO2 উইল বি রিডিউসড টু কনভার্ট ইনটু CH2O, দ্যাট ইজ শর্করা। কিভাবে শর্করা উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড থেকে, এটাই আসে নেক্সট প্রক্রিয়া, যেটা হচ্ছে জৈব প্রক্রিয়াটি, জৈব রাসায়নিক প্রক্রিয়া। তো এখানে জৈব সংশ্লেষ হবে, এবং আমরা জানি সালোক সংশ্লেষের মানে হচ্ছে সংশ্লেষ করা। তো এতক্ষণ আমরা শুধু আলোর পার্টটা দেখলাম, যে কিভাবে আলোর শক্তিটাকে আমরা কনভার্ট করলাম নিজেদের। মনে করো লাইট হচ্ছে, সানলাইট হচ্ছে ব্যাংক, এর কাছে প্রচুর লাইট আছে, প্রচুর টাকা আছে, কিন্তু সেটাকে আমি কনভার্ট করলাম নিজের ক্যাশ ফরম্যাটে, সেগুলো হচ্ছে এটিপি, বা নিজের কিছু চেক ফরম্যাটে, এনএডিপিএইচ, রাইট? এবার এগুলোকে আমি ব্যবহার করব, এগুলোকে ব্যবহার করে আমি খাবার কিনবো বা খাবার বানাবো। মানে এখানে বানানো হচ্ছে, মানে মনে করতে পারে হ্যাঁ এই এনার্জি গুলোকে ইউজ করে আমি খাবার কিনছি, দ্যাট ইজ আমি শর্করা কিভাবে প্রডিউস করছি, রাইট? সো এই ঘটনাটা কিভাবে হয়, যে কিভাবে CO2 থেকে শর্করা উৎপন্ন হয়, বা কিভাবে এটিপি এবং এনএডিপি যেগুলো লাইট রিঅ্যাকশন উৎপন্ন হয়েছিল সেগুলো কিভাবে ব্যবহার হবে, এটা সেটাই আসছে নেক্সট স্টেপ। তো এটিপি এবং এনএডিপিএইচ গুলো কোথায় ব্যবহৃত হয়? তো আমরা তখন জেনেছি যে আলোক দশা এখন অব্দি কি কি পেলাম। প্রথমে আমরা পেয়েছিলাম অক্সিজেন, যেটা জলের বিয়োজন উৎপন্ন হয়েছিল, তার সঙ্গে পরবর্তীতে এটিপি এবং এনএডিপিএইচ উৎপন্ন হয়েছে। তার মধ্যে অক্সিজেন আমরা জানি ক্লোরোপ্লাস্টের মধ্যে দিয়ে ব্যাপন প্রক্রিয়া বেরিয়ে যায়, কিন্তু অন্যদিকে এটিপি এবং এনএডিপিএইচ এগুলো ব্যবহৃত হবে খাবারের সংশ্লেষে, খাদ্য সংশ্লেষে, জৈব পদার্থ সংশ্লেষে, বা আরো ভালোভাবে বলতে গেলে শর্করা বা শর্করা সংশ্লেষে। ঠিক আছে? তো এই ঘটনাটাকে কি বলে? আসলে এটা হচ্ছে বায়োসিনথেটিক ফেজ বা সালোক সংশ্লেষের জৈব সংশ্লেষ দশা। বায়োসিনথেটিক ফেজ বা জৈব সংশ্লেষ দশা। তো এই দশা থেকে আমরা যেহেতু দেখলাম যে এই দশা ডিরেক্টলি সানলাইটের দরকার হয় না, বরঞ্চ সানলাইটে যে সমস্ত লাইটের ফলে, যে সমস্ত লাইট রিয়াকশনে আলোক বিক্রিয়া যে সমস্ত পদার্থগুলি তৈরি হয়, যেমন এটিপি এনএডিপিএইচ, সেগুলি ব্যবহৃত হয়, তাই তো? তাই এটি আলোর উপস্থিতির উপর ডিরেক্টলি ডিপেন্ড করে না, কিন্তু আলোর যে আলোক বিক্রিয়া যে সমস্ত পদার্থ তৈরি হয় সেগুলিকে ব্যবহার করে। তাই একে ডার্ক রিয়াকশন বলা হয়, বা ডার্ক রিয়াকশন বলাটা কিন্তু ভুল। কেন? কারণ এটিপি এবং এনএডিপিএইচ ইউজ হচ্ছে, সেটা অবভিয়াসলি মনে করো যদি সানলাইট বন্ধ হয়ে যায়, লাইট যদি আনঅ্যাভেলেবল হয়ে যায়, তাহলে লাইট রিয়াকশন ইমিডিয়েটলি বন্ধ হয়ে যাবে, আলোক বিক্রিয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তাহলে কিছু সময় পর আলোক রিয়াকশনের পদার্থগুলি, মানে যেগুলো প্রোডাক্ট ছিল যেমন এডিপিএইচ বা এটিপি, সেগুলো আসা বন্ধ হয়ে যাবে। তাহলে একটা সময় আসবে যখন এই জৈব রাসায়নিক বায়োসিনথেটিক ফেজটা বন্ধ হয়ে যাবে। দ্যাট মিনস আমি এটা বলতে পারি না যে লাইট না থাকলেও এই রিয়াকশনটা চলতে থাকবে, তাই তো? আবার যখন লাইট আসবে, আবার প্রোডাক্ট গুলো তৈরি হওয়া শুরু করবে, তখন আবার এই শুরু হবে। দ্যাট ইজ ওয়াই বায়োসিনথেটিক ফেজকে ডার্ক রিয়াকশন বলাটা কিন্তু ঠিক নয়। এটাকে আমরা যে অন্ধকার বিক্রিয়া বলি, আসলে অন্ধকার এই জন্য বলি কারণ লাইটের উপর ডিরেক্টলি ডিপেন্ড করে না, বাট দেখতে গেলে লাইটের মাধ্যমে যে প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে সেটাই এই রিয়াকশনটাকে চালাচ্ছে, তাই তো? তো অবভিয়াসলি এটাকে ডার্ক রিয়াকশন বলা ইজ আ মিসনোমার, ইটস আ মিসনোমার। ওকে, ইয়েস, ইটস আ মিসনোমার। বায়োসিনথেটিক ফেজে কিভাবে এটিপি এবং এনএডিপিএইচ ব্যবহার হয় আমরা দেখলাম যে হ্যাঁ, এগুলো ছাড়া বায়োসিনথেসিস বা জৈব সংশ্লেষ প্রক্রিয়াটা বা বায়োসিনথেটিক প্রসেসটা হবে না। তো কিভাবে হয় সেটা এবার এতটুকু আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে জানতে পেরেছি, যে CO2 কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে যুক্ত হয়ে কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি করে। তো বিভিন্ন বৈজ্ঞানিকরা জানতে চেয়েছিলেন বিক্রিয়াটা কিভাবে, মানে কিভাবে চলে বিক্রিয়াটা,
বা কার্বন ডাই অক্সাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করলে বা সংবন্ধন করলে প্রথম যৌগটা কি উৎপন্ন হচ্ছে, ডাইরেক্টলি কি শর্করা উৎপন্ন হয় নাকি প্রথম অন্য কিছু উৎপন্ন হয়, ঠিক আছে। তো ওয়ার্ল্ড ওয়ার এই সমস্ত জিনিসগুলো বিভিন্ন বৈজ্ঞানিকরা বিভিন্ন ভাবে প্রুফ করার চেষ্টা করছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই যখন লাইক রেডিও অ্যাক্টিভিটি খুব বেশি চর্চায় আসলো, তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার, তাই তো। তো ওয়ার্ল্ড ওয়ার টু এর ঠিক পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই বিভিন্ন এফোর্ট শুরু হলো তেজস্ক্রিয় আইসোটোপ গুলিকে নিয়ে। তার মধ্যে মেলভিন ক্যালভিন একজন ছিলেন, ক্যালভিন, যিনি রেডিও অ্যাক্টিভ সি ফোরটিন, সি এর একটা আইসোটোপ, কার্বন একটা আইসোটোপ C14, সেই C14টা আইসোটোপ হচ্ছে রেডিও অ্যাক্টিভ, তেজস্ক্রিয়। ওকে, তিনি সেটিকে ব্যবহার করলেন অ্যালগাল ফটোসিনথেসিস বা শৈবালের সালোক সংশ্লেষ দেখার জন্য। তখন তিনি এটা প্রুফ করলেন যে শৈবালের সালোক সংশ্লেষের প্রথম স্টেপে কার্বন ডাই অক্সাইড ফিক্স হয়ে কার্বন ডাই অক্সাইড আবদ্ধীকরণের প্রথম পদার্থটি একটি 3 অণুযুক্ত জৈব পদার্থ, 3 কার্বন, 3 অণু কার্বন যুক্ত একটা জৈব যৌগ, এবং সেটা একটা অ্যাসিড, একটা জৈব অ্যাসিড, 3 কার্বন যুক্ত। এবং তিনি তারপরে আরো আইসোটোপ গুলিকে ব্যবহার করে একটা কমপ্লিট পাথওয়ে বা একটা কমপ্লিট বিক্রিয়ার পথটাকে তিনি ব্যাখ্যা করে দিয়েছিলেন, যেটিকে পরবর্তীতে তার নাম অনুসারেই ক্যালভিন সাইকেল নামে পরিচিত। এবং পরবর্তীতে এই যে 3 কার্বন যুক্ত অর্গানিক অ্যাসিড যেটা প্রথম তৈরি হয়েছিল তার নামও আসে, তার নামটা ছিল 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3PGA। কটা কার্বন ছিল? 3টে কার্বন। ওকে, তো প্রথম প্রোডাক্ট হচ্ছে এই কার্বন ফিক্সেশনের প্রথম প্রোডাক্ট হচ্ছে 3PGA, 3PGA। সেখান থেকে কিভাবে শর্করা প্রডিউস হবে সেটাই হচ্ছে পুরো এই স্টেপটা। তো এবার বিজ্ঞানীরা দেখলেন যে পিজিএ যে রয়েছে বা ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা উৎপন্ন হচ্ছে প্রথম, এটা কি সমস্ত উদ্ভিদেই হয় নাকি কিছু কিছু উদ্ভিদে অন্য কোনো প্রোডাক্ট তৈরি হয়? তো এক্সপেরিমেন্ট বিভিন্ন গবেষণার মাধ্যমে এটা পাওয়া গেছে যে আরো একটা গ্রুপ, কিছু উদ্ভিদ রয়েছে, একটা উদ্ভিদের শ্রেণী রয়েছে যেখানে ওদের প্রথম যে স্থায়ী যৌগটা উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইডের আবদ্ধীকরণে, সেটা কিন্তু 3 কার্বন যুক্ত নয়, বরং একটা 4 কার্বন যুক্ত অর্গানিক অ্যাসিড, সেরকম তার নাম কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখান থেকে প্রুফ হয়ে গেল যে এইদার CO2, তো এখান থেকে দু টাইপের প্লান্ট পাওয়া গেল, দু মেইন টাইপস, দুটো শ্রেণী পাওয়া গেল। প্রথম শ্রেণী সেই উদ্ভিদগুলি যাদের প্রথম কার্বন ডাই অক্সাইড সংবদন পদার্থ হচ্ছে একটা C3, 3 কার্বন যুক্ত অর্গানিক অ্যাসিড, আর একটা হচ্ছে 4 কার্বন যুক্ত অর্গানিক অ্যাসিড। এবার যারা এই 3 কার্বন যুক্ত অর্গানিক অ্যাসিডের পাথকে ফলো করে তাদের বলি C3 পাথওয়ে ফলো করছে। আর যে পদ্ধতির মাধ্যমে C4 অ্যাসিড তৈরি হয় সেটা হচ্ছে C4 পাথওয়ে। C4টা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আর C3 হচ্ছে PGA। C3 অ্যাসিডও বলে এটা, কারণ 3 কার্বন যুক্ত অ্যাসিড, আর C4 অ্যাসিড বলা হচ্ছে এটা 4 কার্বন যুক্ত, তাই তো। তাহলে টোটাল দুটো বিক্রিয়া পথ পেলাম, একটা হচ্ছে C3 পাথওয়ে, একটা C4 পাথওয়ে। এবার কোয়েশ্চেন হচ্ছে CO2 এই 3 কার্বন যুক্ত পদার্থ কিভাবে তৈরি করছে? অবভিয়াসলি তোমরা ভাবছো যখন C3 অ্যাসিড তৈরি করছে, তো এইদার ইট উইল বি আ 2 কার্বন কম্পাউন্ড, তাই তো। একটা 2 কার্বনের কম্পাউন্ড এই CO2 কে নিয়ে একটা 3 কার্বনের কম্পাউন্ড তৈরি করবে, যে কেউ এটাই ভাববে, রাইট? কিন্তু ভালো করে যখন এটাকে স্টাডি করা হলো, অধ্যয়ন করা হলো, তখন দেখা গেল যে এটা খুবই আনএক্সপেক্টেড রেজাল্ট, কেউ এটা আশাই করেনি যেরকম কিছু আসবে। যে প্রথম আহ, যে অ্যাকসেপ্টরটা রয়েছে বা যেটির সঙ্গে কার্বন ডাই অক্সাইড প্রথম বাইন্ড করে, সেই অ্যাকসেপ্টরটা বা সেই গ্রাহক অণুটি একটা 5 কার্বন যুক্ত কিটোজ শর্করা, সবাই ভেবেছিল 2 কার্বন যুক্ত কিছু হবে, রাইট? দ্যাটস ওয়াই C3 হচ্ছে। তো কিন্তু এটা আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিত ভাবে এটা আসলো, যেটা একটা 5 কার্বন বিশিষ্ট কিটোজ শর্করা, যার নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট, RUBP। কি নাম সে তার? রাইবিউলোজ বিসফসফেট, প্রাইমারি অ্যাকসেপ্টর অফ CO2 ইন কেস অফ C3। ক্লিয়ার করে নাও।
অপশন C4। এবার এটা কিভাবে হচ্ছে, তাহলে যে এর জন্য আমাদের বিক্রিয়া পথটা বুঝতে হবে, তাই তো? তো কিভাবে 5 কার্বনের সঙ্গে একটা কার্বন মিলে 3 কার্বন তৈরি করছে, তো কারো মাথা থেকে আসছিল নাকি? তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অবশেষে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন। কারণ তাদের মাথায় এটা এসেছিল, যখন যেহেতু 3 কার্বন যুক্ত একটা প্রথম অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে যে অ্যাকসেপ্টেডটা সেটা 2 কার্বন যুক্ত হবে। কিন্তু বিভিন্ন গবেষণার মাধ্যমে এটা আসলো যেটা 5 কার্বন যুক্ত আরইউবিপি বা রাইবিউলোজ বিসফসফেট। ওকে, তো সেখান থেকে কেলভিন চক্র, পরবর্তীতে কেলভিন এর উপর বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে আলটিমেটলি পুরো বিক্রিয়া পথটা দিয়েছেন। তো সেই আলটিমেট কেলভিন সাইকেল বা কেলভিন চক্র, যেটা কেলভিন চক্র মেইনলি C3 সাইকেল। কারণ তিনি বলেছিলেন প্রথম যে যৌগটা তৈরি হয় সেটা, কার্বন সংবন্ধনে প্রথম যৌগ তৈরি হয় সেটা হচ্ছে C3 একটা অ্যাসিড, আর এর যে ইলেকট্রন গ্রাহক বলে সেটা হচ্ছে একটা 5 কার্বন যুক্ত আরইউবিপি, রাইবিনোজ বিসফসফেট। কেলভিন এবং তার সহকর্মীরা কার্বন ডাই অক্সাইডের আত্তীকরণ, তারা এটা দেখিয়েছিলেন যে, হ্যাঁ, ফার্স্ট সমঝে, হ্যাঁ। তো কেলভিন এবং তার সহকর্মীরা এই কাজ করেছিলেন যে কিভাবে পুরো ঘটনাটা একটা সাইক্লিক্যাল ম্যানারে হয়, তখন নামটাও সাইকেল। তাহলে আবর্তন, অর্থাৎ যেখান থেকে শুরু হচ্ছে আবার সেখানেই ফিরে আসবে, তাই তো? তো এই পুরো ঘটনাটা একটা আবর্তকার ভাবেই ঘটে থাকে, তাই তো? চক্রাকারে সংগঠিত হয়, এবং এই প্রক্রিয়ায় কি প্রডিউস হয়? আরইউবিপি যেটা ছিল, যেটা প্রথম প্রাথমিক ইলেকট্রন বলছি, কার্বন ডাই অক্সাইড গ্রাহক, সেটা কিন্তু পুনরুৎপাদিত হয়, অর্থাৎ আরইউবিপি ইউজ হচ্ছে না। আরইউবিপি কার্বন ডাই অক্সাইড কে ব্যবহার করছে, আবার এসে আরইউবিপি তৈরি হচ্ছে, আবার একটা CO2 কে নিচ্ছে, আবার এই সাইকেলে যায়, আবার আরইউবিপি, আবার CO2, এভাবে। তো চলো দেখি যে কিভাবে ঘটনাটা ঘটে। তো কেলভিন চক্রটি বা কেলভিনের এই বিক্রিয়া পথটা সমস্ত ফটোসিনথেটিক প্লান্টে হয়, এটা বুঝে নাও। তাছাড়া যাদের C4 হচ্ছে তাদের ক্ষেত্রেও কেলভিন সাইকেল হয়। এটা একটা ইউনিক জিনিস, যে এই যে কেলভিন চক্র শুধুমাত্র C3 তে নয়, C3 হোক বা C4, সমস্ত সালোক সংশ্লেষকারী উদ্ভিদে কেলভিন চক্র হয়ে থাকে, ওয়েদার ইট ইজ C3 অর C4 হোক বা C4 হোক। কিভাবে হয় সেটা আমরা ডিটেলে ডিসকাস করছি এরপরে। বোঝার জন্য কেলভিন সাইকেলকে টোটাল 3টি ধাপে ভাগ করা হয়েছে। সেগুলি হচ্ছে: প্রথম ধাপ কার্বন কার্বক্সিলেশন, অর্থাৎ কার্বনের স্থিতিকরণ। দেন বিজারণ দশা, এখানে কি হবে? বিজারণ হবে কার্বন ডাইঅক্সাইড। এবং ফাইনালি রিজেনারেশন বা পুনরুৎপাদন, যেখানে আরইউবিপি বা যে প্রাথমিক কার্বন ডাই অক্সাইড গ্রাহকটি ছিল সেটির পুনরুৎপাদন করা। তো প্রথম দশায় আসছি কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ দশা, যেখানে কার্বন ডাই অক্সাইড স্থিত হতো। কেলভিন চক্রের এখন একটা আইডিয়া নিয়ে নাও। এখানে দেখো কি হচ্ছে। আরইউবিপি প্রাথমিক ইলেকট্রন গ্রাহক, যেটি সরি আবার একটু কার্বন ডাই অক্সাইড গ্রাহক যেটি, সেটি বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলো, করে প্রথম কার্বন সংবোধনকারী পদার্থ তৈরি হলো, সেটার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারেট। এটা একটা 3 কার্বন যুক্ত অর্গানিক অ্যাসিড। এই স্টেপটার নাম হলো কার্বক্সিলেশন বা কার্বন স্থিতিকরণ দশা। এটা হয়ে গেল। নেক্সট কি হবে এবার? এই 3-ফসফোগ্লিসারেট লাইট রিয়াকশন থেকে কিছু প্রোডাক্ট এসেছিল, মনে আছে? সেগুলো ছিল এটিপি এবং NADPH। এই লাইট রিয়াকশনের এটিপি এবং NADPH ব্যবহার করে কার্বন ডাই অক্সাইডের এই যে প্রথম পদার্থ যেটা তৈরি হয়েছিল, প্রথম প্রোডাক্ট 3-ফসফোগ্লিসারেট, সেটা বিজারিত হয়ে কনভার্ট হয়ে যায় ট্রায়োজ ফসফেট। একটা অ্যাসিড ছিল, অ্যাসিড থেকে কনভার্ট হয়ে গেল অ্যালকোহলে, সেটা হচ্ছে ট্রায়োজ ফসফেট, 3 কার্বন যুক্ত একটা অ্যালকোহল। এবার এই অ্যালকোহল থেকে আলটিমেটলি পরে অ্যালডিহাইড এবং কিটোন, সেগুলো হচ্ছে সুক্রোজ অর্থাৎ শর্করা উৎপন্ন হচ্ছে। আর এই অ্যালকোহল থেকে আবার আমরা জানি রাইবোলোজ বিসফসফেট তৈরি করতে হবে।
তো এই পদ্ধতিতে আবার এটিপি ব্যবহার করে ফসফেট ছিল, একটা ফসফেট অণু থাকে এতে, এতে অ্যালকোহলের সাথে একটা ফসফেট যুক্ত, কিন্তু রাইবিউলোস হচ্ছে একটা অ্যালকোহল যেখানে দুটো ফসফেট যুক্ত, তাহলে একটা ফসফেট আরো যুক্ত হবে, তাহলে এখানে আরেকটা এটিপি ব্যবহৃত হয়। তাহলে দেখো দুটো স্টেপে এটিপি ইউজ হচ্ছে, একটা হচ্ছে বিজারণ দশায় বা রিডাকশন দশায়, আর একটা হচ্ছে রিজেনারেশন বা পুনরুৎপাদন দশায়। স্থিতিকরণ দশায় কোন রকম এটিপি ইউজ হয় না। ঠিক আছে, টোটাল তিনটে স্টেপ। তার মধ্যে প্রথম স্টেপ যেখানে কার্বনের স্থিতিকরণ, সেখানে কি হয়, কার্বন ডাই অক্সাইড একটি স্থায়ী অন্তর্বর্তী যৌগতে পরিণত হয়। তো কার্বক্সিলেশন বা এই কার্বনের স্থিতিকরণ দশাটাই হলো কেলভিন সাইকেলের সব থেকে গুরুত্বপূর্ণ দশা, যেখানে রাইবিউলোস বিসফসফেটের কার্বক্সিলেশন হয়, অর্থাৎ রাইবিউলোস বিসফসফেট কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে একটা স্থায়ী জৈব যৌগ দিচ্ছে। এবং এই রিয়াকশনটা কার প্রেজেন্সে হয়, এই রিয়াকশনটা হয় রুবিস্কো নামের একটি এনজাইম, যেটা হচ্ছে রাইবিউলোস বিসফসফেট, আরইবিপি, রাইবিউলোস বিসফসফেট কার্বক্সিলেস অ্যান্ড অক্সিজেনেস। ওয়াই দ্য নেম ইজ কার্বক্সিল, আমরা কার্বক্সিলেশন করছি তো এটা কার্বক্সিলেস, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কার্বক্সিলেস অক্সিজেনেস কেন বললাম, তো আমরা পরবর্তীতে পড়বো যে রুবিস্কো নামের এনজাইমটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এর কাছে দুটোই প্রপার্টি রয়েছে। এ যেমন কার্বক্সিলেশন করতে পারে, অর্থাৎ কার্বনের স্থিতিকরণ করতে পারে, তেমনি অক্সিজেনেশনও করতে পারে, অর্থাৎ আরইউবিপির সঙ্গে অক্সিজেনকেও বাইন্ড করাতে পারে। এই জন্য এর নাম হচ্ছে রুবিস্কো। এবং যেহেতু এই আমরা জানি যে সি3 সাইকেলটা সমস্ত সালোক সংশ্লেষকারী উদ্ভিদে হবে, সেটা বীজ শৈবাল থেকে শুরু করে সপুষ্পক উদ্ভিদ, তো সেই জন্যই আর রুবিস্কো নামের এনজাইমটি হচ্ছে, এই যৌগটা হচ্ছে বায়োস্ফিয়ারে পাওয়া সব থেকে বেশি পরিমাণ মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক মলিকিউল, বা বলতে পারো মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন। উৎসটা তো অবশ্যই একটা প্রোটিন আর অর্গানিক ম্যাটেরিয়ালও, তাই তো? ওকে, তো বায়োস্ফিয়ারে পাওয়া মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন কি, সেটা হচ্ছে রুবিস্কো। এবার প্রথম স্টেপটা হয়ে গেল, যেখানে 3 ফসফোগ্লিসারাইড তৈরি হলো, কার্বক্সিলেশন প্রক্রিয়া। নেক্সট আসে রিডাকশন, যেখানে কার্বোহাইড্রেট গুলি শর্করা আসলে উৎপন্ন হয়। কারণ আমরা জানি অবশ্যই কার্বন ডাই অক্সাইডের রিডাকশন প্রক্রিয়ার মাধ্যমেই বা বিজারণের মাধ্যমেই শর্করা উৎপন্ন হবে। সেটা কিভাবে হয় না, সেখানে 2 অণু এটিপি এবং 2 অণু এনএডিপিএস ব্যবহৃত হয় প্রত্যেকটি CO2 মলিকিউলের রিডাকশনের জন্য বা বিজারণের জন্য। তাহলে এভাবে একবার CO2 এলো, ফিক্স হলো, আরেকবার CO2 ফিক্স হবে, আরেকবার CO2, টোটাল 6 সাইকেল হলে তবে গিয়ে একটা গ্লুকোজ উৎপন্ন হয় এখানে। ঠিক আছে, তাহলে টোটাল কতগুলো এটিপি ইউজ হবে, একটা CO2 বিজারণের জন্য 2 অণু এটিপি ইউজ হচ্ছে, তাহলে 6টা CO2 যেটা ব্যবহৃত হবে একটা গ্লুকোজের জন্য, তার জন্য 12 অণু এটিপি দরকার হবে। ওকে, এবং ফাইনালি রিজেনারেশন অফ CO2 অ্যাকসেপ্টর, কার্বন ডাই অক্সাইডের যে গ্রাহকটি ছিল সেটা হচ্ছে রাইবিউলোস বিসফসফেট, সেটাকে উৎপাদন করা, এবং এই দশাতেও একটা এটিপি ব্যবহৃত হয়ে থাকে। ওকে, তো এখান থেকে আলটিমেটলি আমরা কি পেলাম, সামারি যদি সারসংক্ষেপে বলতে চাই, তাহলে সেটা এটা হচ্ছে যে প্রত্যেকটা কার্বন ডাই অক্সাইড যেটা কেলভিন চক্রে এলো, তার জন্য 2 অণু এটিপি হচ্ছে রিডাকশনে আর 1 অণু এটিপি পুনরুৎপাদনে, তো টোটাল 3 অণু এটিপি এবং 2 অণু এনএডিপিএস ব্যবহৃত হয়ে থাকে। এবং এগুলো সবগুলো কোত্থেকে আসে, লাইট রিয়াকশন থেকে। ওকে, তাহলে একটা অণু গ্লুকোজ তৈরি করতে আমরা জানি 6টা CO2 কে ফিক্স করতে হবে, তাহলে 6 টাইমস এই সাইকেলটা হবে, কেলভিন চক্রের মধ্যে 6বার হবে, অর্থাৎ টোটাল 18 অণু এটিপি এবং 12 অণু এনএডিপিএস। দেখো, 6 CO2, একটা গ্লুকোজ, 18টা এটিপি ইউজ হবে, 18 এটিপি বেরিয়ে যাবে, আর এনএডিপিএস 12টা ইউজ হবে, তো এনএডিপি বেরিয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই লিকেট আছে কেলভিন সাইকেলে ইন এন্ড আউট। বোঝা গেছে আশা করি। এবার আসি দ্বিতীয় পথটা, যেটা ছিল C4 বিক্রিয়া পথ। একটা বলেছিলাম C3, যেখানে প্রথম যে সংবন্ধনকারী জৈব যৌগটা ছিল, স্থায়ী যৌগ ছিল, সেটা ছিল C3, মানে 3 কার্বনযুক্ত অর্গানিক অ্যাসিড। আর পরে আসছে C4, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড বা 4 কার্বনযুক্ত অর্গানিক অ্যাসিড।
তো আমরা এবার এই পাথওয়েটা কেন বাকিদের থেকে আলাদা, যে না এখানে কি হয়, সি4 বিক্রিয়া পথে প্রথমে বলছি সি4 বিক্রিয়াতে হবে, সি4 এই পাথটা কারা ফলো করে, এই বিক্রিয়া পথটি কারা ফলো করে, এটা সমস্ত উদ্ভিদে পাওয়া যায় না। সি3 যেমন গেলভিন চক্র হচ্ছে সমস্ত উদ্ভিদে পাওয়া যায়, সি3 হোক বা সি4, কিন্তু সি4 এর মধ্যে সি4 এর সঙ্গে সি3 রয়েছে। তো ওয়াই সি4, সি4 কাদের মধ্যে আসে, সি4 পাওয়া যায় কিছু শুষ্ক ক্রান্তীয় অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ, ড্রাই টপিক্যাল, শুষ্ক ক্রান্তীয় অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ থাকে তাদের, তাই তো, তাদের মধ্যে সাইকেল হয়। এবার এদের প্রথম কার্বন সংবন্ধনকারী স্থির যৌগ, প্রথম স্থিতি কার্বন ডাই অক্সাইড স্থিরীকরণের ফলে প্রথম জৈব যৌগ যেটা তৈরি হয়েছিল স্থায়ী যৌগ, সেটা হচ্ছে একটা 4 কার্বন যুক্ত মলিকিউল, তাই তো, সেটা হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। যদিও এই সমস্ত উদ্ভিদে মনে রাখবো কেলভিন সাইকেলই হচ্ছে কিন্তু মূল সংশ্লেষ দশা, তাহলে মেইন বায়োসিনথেটিক পাথওয়ে সি4 এও কিন্তু সি3, তাহলে এই সি4টা এক্সট্রা কেন অ্যাড হচ্ছে, তাই তো, তোমার এই প্রশ্নটা আসবে তাহলে এই সি3 উদ্ভিদ গুলো থেকে কিভাবে সি4 উদ্ভিদ গুলো আলাদা, তাই তো, তো সি4 উদ্ভিদরা একটু স্পেশাল হয়, দে আর স্পেশাল। কোন দিক থেকে স্পেশাল এরা, যে এদের যে পাতার শারীরস্থানিক বৈশিষ্ট্য তুমি দেখো না, তাহলে সেটা পাতার মধ্যে বিশেষ ধরনের শারীরস্থানিক বৈশিষ্ট্য দেখা যায়, কি, যে এরা অনেক উষ্ণ তাপমাত্রাকে সহ্য করতে পারে, তাই তো, তারপর হচ্ছে অনেক তীব্র, তাই তো, হাই লাইট ইন্টেন্সিটিতে, অনেক অধিক তীব্রতাতে, আলোর অনেক তীব্রতাতে ওরা সাড়া দিতে পারে। এদের মধ্যে ফটো রেসপিরেশন বা আলোক সংশ্লেষ প্রক্রিয়াটি দেখা যায় না, ফটো রেসপিরেশন কি আমরা পরবর্তীতে পড়বো। এবং তার সঙ্গে বাংলা রেখে দিচ্ছি আলোক শোষণ, এটা হাত থেকে এরা বেঁচে যায়। এবং তার সঙ্গে যেহেতু অনেক হাই টেম্পারেচার বেঁচে থাকতে পারে, অনেক আলোর তীব্রতা, কারণ এটা দেখো কোথায় থাকছে, শুষ্ক, একদম শুষ্ক ক্রান্তীয় অঞ্চলে যেখানে সানলাইট খুব বেশি, তাই তো, যেখানে টেম্পারেচার খুব বেশি, তো সেই সমস্ত অঞ্চলে বাঁচার জন্য, সেই সমস্ত অঞ্চলে যাতে ফটো রেসপিরেশন বা আলোক শোষণ না হয়ে যায় তার হাত থেকে বাঁচার জন্য, এবং অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য বা নিজেদের অনেক বেশি বায়োমাস অধিক পরিমাণে উৎপাদন করতে পারে। চলো এবার তাহলে বোঝার চেষ্টা করি, তুমি যদি সি3 আর সি4 দুটো উদ্ভিদ একটা পাতার লম্বচ্ছেদ নিয়ে দেখো, তাহলে দেখতে পাবে যে সি3 তে শুধুমাত্র মেসোফিল কোষগুলোই রয়েছে, মেসোফিল করা রয়েছে, কিন্তু সি4 এ একটা নালিকা বান্ডিল গুলিকে ঘিরে দেখবে একটা স্পেশাল টাইপের কিছু কোষ রয়েছে, নালিকা বান্ডিলের চারিদিকে কিছু স্পেশাল কোষ। তো এই যে ভাস্কুলার বান্ডেল বা নালিকা বান্ডিল গুলিকে ঘিরে ঘিরে যে বড় বড় কোষগুলি থাকে, সেই কোষগুলির নাম হচ্ছে বান্ডেল শীথ সেল বা বান্ডেল শীথ কোষ। আর যে সমস্ত পাতার মধ্যে এই প্যাটার্নটা দেখা যায়, এই যে বান্ডেল নালিকা বান্ডেল গুলোর কাছাকাছি বড় বড় বান্ডেল শীথ কোষ, সেই এই প্যাটার্নটাকে, এই কলাস্থানিক গঠনটাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি। কি বলছি, ক্রাঞ্চ, নট ক্রিঞ্চ, ক্রাঞ্চ। ক্রাঞ্চ কথার অর্থ হচ্ছে রেদ বা বলয় বা মালা, কারণ তোমরা যদি দেখো এরা নালিকা বান্ডেলের চারিদিকে এরা মালার মতো সজ্জিত হয়ে থাকে, দ্যাটস ওয়াই এদের নাম হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি, এই কলাস্থানিক গঠনটাকে বলে ক্রাঞ্চ অ্যানাটমি। ওকে, কারণ বান্ডেল শীট, এবার বান্ডেল শীট সেলগুলি যে রয়েছে, বান্ডেল শীট গুলো কোনগুলি, যেগুলো এই যে এরকম মালার মতো বা এরকম বলা টাইপের তৈরি করে, হ্যাঁ? এরা সাধারণত সেভারেল লেয়ার্স, অনেকগুলি স্তর তৈরি করতে পারে, এবং দে আর ক্যারেক্টারাইজড বাই হ্যাভিং এ লার্জ নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট, এবং এদের যদি বলি চারিত্রিক বৈশিষ্ট্য কি, যে এদের অধিক সংখ্যক ক্লোরোপ্লাস্টের উপস্থিতি দেখা যায় এখানে, ঠিক আছে। এবং এরা, এদের যে দেওয়ালটা যদি দেখো তুমি ভালো করে, তো এই যে বান্ডেল শীট সেল গুলি রয়েছে, এদের মধ্যে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি, এট দ্য সেম টাইম এদের ওয়াল গুলো খুবই থিক হয়, খুবই পুরু কোষ প্রাচীর, যেগুলি কোন রকম গ্যাসের আদান প্রদানে বাধা দেয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জের, তো কোন রকম গ্যাসের বিনিময় অক্ষম, এরকম পুরু প্রাচীর। এবং তার সঙ্গে নো ইন্টারসেলুলার স্পেস, কোন রকম কোষান্তর স্থান নেই, দুটো কোষের মধ্যে কোনো স্পেসই নেই।
বোঝা গেছে এরকম টাইপের। তাহলে এরকম একটা তোমরা গাছ তুলে নিতে পারো, মেইস, ভুট্টা বা বার্লি, ঠিক আছে? ভুট্টা বার্লি যদি দেখো তাদের মধ্যে স্পেশালি ভাবেই তোমরা এরকম একটা মেসোফিল সেলের সঙ্গে ক্রাঞ্চ অ্যানাটমি দেখতে পাবে, ঠিক আছে? তো ট্রাই করবে যদি আশেপাশে কোথাও আহ, ভুট্টা বার্লি বা এরকম টাইপের কোনো গাছ পাও, সেই গাছগুলোকে নিয়ে ইফ পসিবল স্কুল বা কোথাও মাইক্রোস্কোপের ওদিকে যেতে পারো, বা ইউ ক্যান সার্চ ইন ইন্টারনেট অলসো, ঠিক আছে? নেক্সট থিং ইজ, বা আমি দেখিয়ে দিতে পারি, ক্রাঞ্চ অ্যানাটমি, if you can see here, this is the pattern, দেখতে পাচ্ছি যে এখানে মেসোফিল সেলগুলো রয়েছে, তাই তো? can show it here, এখানে দেখাচ্ছি, সি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ কিভাবে এগুলো মেসোফিল সেলগুলো, এগুলো হচ্ছে প্যারাপ্যারিসিয়েট মেসোফিল, আর এগুলো স্পঞ্জি মেসোফিল, তাদের মাঝখানে কেয়ার ক্যাভিটি রয়েছে। আর এখানে যদি ভালো করে লক্ষ্য করো, এই যে ভাস্কুলার বান্ডেলটা রয়েছে, ভাস্কুলার বান্ডেলের চারিদিকে কিরকম একটা বলয় টাইপের গঠন করেছেন, তো সেগুলি হচ্ছে আমার কি, সেগুলো হচ্ছে বান্ডেল শীতকোষ, বান্ডেল শীতকোষ। এদের কি ফিচার বললাম, যে এদের কোষ প্রাচীর খুব পুরু হয়, ফলে গ্যাসীয় আদান প্রদানের হাত থেকে, গ্যাসীয় আদান প্রদানে অক্ষম, কোন রকম কোষান্তরিত বা ইন্টারসেলার স্পেস নেই, আর ক্লোরোপ্লাস্টের সংখ্যা খুবই বেশি। এবং এই কলাস্থানিক সংগঠনটাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি। কাদের মধ্যে পাওয়া যায়? সাধারণত কিছু প্রাণী, উদ্ভিদ যেগুলি কোথায় থাকে, একদম ড্রাই ট্রপিক্যাল, শুষ্ক ক্রান্তীয় অঞ্চল বসবাসকারী উদ্ভিদগুলির মধ্যে এটা দেখা যায়। ওকে, সেই ডায়াগ্রামের মধ্যে দেখতে পারো যে একটা মেসোফিল কোষ, তার সঙ্গে সবসময় একটা বান্ডেল শীট, এই দুটো কানেক্টেড থাকে। এবার এই মেসোফিল সেলের মধ্যে C3 দশা হবে, এবং তার সঙ্গে C4 দশা কিভাবে যুক্ত, উই উইল ডিসকাস। ওকে।